হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। শারীরিক দিক থেকে একটুখানি মানে প্রবলেম চলছে, সেটা কি বলি, গলার এই জায়গাটা মারাত্মক পরিমাণে ব্যথা। ঠিক আছে, তো কেন ব্যথা বা কালকে কেন আমি ভিডিও দিইনি রাত্রেবেলা, সেটা তোমরা দেখতে পাবে আজকে আমার ব্লগ ভিডিওতে। আমি জানি না আজকে কতক্ষণ ভিডিও করতে পারবো, মানে কন্টিনিউ কথা বলতে পারবো, কারণ আমার প্রবলেম হচ্ছে। আর একটু জোরেও কথা বলতে পারছি না, কারণ ফ্যান চলছে, তার জন্য তোমাদের যে আমার আওয়াজটা পৌঁছাচ্ছে কিনা ভগবানই জানে। তো যাই হোক, এর থেকে বেশি গলার ভলিউম আজকে বাড়াতে পারবো না, গলার অবস্থা মারাত্মক খারাপ আর একটুখানি জ্বর ভাবও আছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই কারণের জন্য। তো যেটা কিনা শুরুতেই বলবো, আমি গত দুদিন ধরে লাগাতার বলছি এবং আজকের এই ভিডিওতেও শুরুতে সেই ব্যাপারটা নিয়ে যদি আমি না বলি অন্যায় হবে, আমার চ্যানেলের জন্য অন্যায় হবে, তোমাদের জন্য, তোমাদের প্রতিও আমি অন্যায় করব, সেটা আমি কখনোই করতে চাই না। বলি, শুরু করেছো ওটা কি তোমরা সবাই মিলে? তোমরা আমার সাথে কি শুরু করলে বলো তো দেখি, তোমাদের কাছে উত্তর আছে কিনা। আমি যে বলছি, যে কথাটা বলতে যাচ্ছি, সেই কথাটার পরিপ্রেক্ষিতে তোমাদের কাছে কোনো উত্তর আছে কিনা তোমরা বলবে, আমাকে কমেন্ট করে জানাবে। বিষয়টা হলো আমার ভিডিওর ডিউরেশন। হ্যাঁ, মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো যে ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, ইনক্রিজ হয়েছে। এক দিদিভাই দেখলাম লিখেছে, তোমার সব ভিডিও আমি পছন্দ করি না, কিন্তু ফুল ভিডিও দেখি এবং নর্মাল স্পিডে দেখি। অসংখ্য ধন্যবাদ। আর আমার দুদিন ধরে ভিডিও ডিউরেশন ছিল, একটা ভিডিওতে, প্রথম ভিডিওতে ছিল 10 মিনিট 15 না 16 সেকেন্ড, তারপরে ভিডিওতে 10 মিনিট 45 সেকেন্ড। গতকালকে যে সকালবেলা যে ভিডিওটা ছেড়েছি, একটাই তো ভিডিও ছেড়েছি, সেটাতে গড় ডিউরেশন দেখাচ্ছে 11 মিনিট 20 সেকেন্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বলো কি বলবে, কমেন্ট করো। কি শুরু করেছো তোমরা আমার সাথে? প্রত্যেক দিন এটা নিয়ে তোমাদেরকে বলে বলে আমি তোমাদের কানের পোকা নাড়িয়ে দিচ্ছি। কি করব বলো? আমি সবসময় আমি যদি সামনের মানুষের এতটুকু গুণ দেখি, আমি সেটাকে বলতে ছাড়ি না, সেটা তোমরা জানো। আর এটা তোমাদের ক্রেডিট, তো তোমাদের ক্রেডিট তোমাদেরকে যদি না দিই, অন্যায় করা হবে না, আমার চ্যানেলের সাথে অন্যায় করা হবে না। আমার চ্যানেলটা চলছে কাদের জন্য? তোমাদের জন্যই তো চলছে। খুব ভালো লাগলো, মানে আমি আবার ভালো লাগলে, ভালোবাসা পেলে মানুষের ইমোশনাল হয়ে যায়, আর ওই চোখ থেকে বেরিয়ে যায় গদ্দার গদ্দার, চোখের জল হচ্ছে গদ্দার। তোমাদের কত কথা যে সুতবা ক্যামেরার সামনে কাঁদবে না, বেরিয়ে যায় গদ্দার চোখের জল, চোখদ্রোহী। দেশে থেকে যেটা, মানে দেশের বিরুদ্ধে যদি কোনো কাজ করে তাহলে দেশদ্রোহী বলে, আর আমার এটা চোখের জল, চোখের মধ্যে থেকে চোখের কথা শোনে না, চোখদ্রোহী। তো আচ্ছা, এইবার গতকালকে কিমা দিদির একটা লাইভ দেখলাম। কিমা দিদির অনেক দিন পরে আমাকে মনে পড়েছে, আমায় পড়েছে মনে কিমা দিদির শনে, এখন আমি কিছু কথা কহিব, তোমরাও শোনো। সেটা হচ্ছে, আমাদের কিমা দিদি কালকে বলছে, লাইভে বলছে যে বহিন, মানে আমার কথা, বহিন আস্তে আস্তে ভেতরের খবর কুটকুট কুটকুট করে দিচ্ছে। আমি বলেছিলাম না, কিছুতেই ধরে রাখতে পারবে না, মানে কিমা দিদি বলেছিল যে আমি কিছুতেই চেপে রাখতে পারবো না ভেতরের খবর। ঠিক আছে, তার জন্যই নাকি বলছি। আর সবচেয়ে বড় কথা যেটা বলেছে কিমা দিদি, সেটা হচ্ছে আমার নাকি কন্টেন্টের অভাব, তার জন্য নাকি আমি ভেতরের খবর বলেছি। কিমা দিদি এই একটা কথাও বলেছিল যে ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি। আমি সেই দিন যেমন বলেছিলাম যে যারা পরিশ্রমী তাদের শত্রুর প্রয়োজন হয় না, উপার্জন করার জন্য শত্রুর প্রয়োজন হয় না। আজকেও আমি বলছি, কিমা দিদি আমাকে যতই খোঁচা মারুক না কেন, আমি কিন্তু খুব ভালোভাবে আমার আর 5টা ভিউয়ার্সকে যেরকমভাবে আমি ক্ল্যারিফিকেশান দিই, কিমা দিদিকেও কিন্তু ঠিক সেইভাবেই ক্ল্যারিফিকেশান দেবো। তো কিমা দিদি বলছে, কিমা দিদি প্রচণ্ড পরিমাণে ধৈর্য ধরে রেখেছে, তার ভাইয়ের সম্পর্কে অর্থাৎ বেচুর সম্পর্কে কিচ্ছু বলছে না, আর আমি মিনার সম্পর্কে ভেতরের খবর বলছি। প্রথম কথা হচ্ছে, ধৈর্য তুমি ধরোনি কিমা দিদি, এটা সত্যি কথাটা তুমিও জানো, আর আমার মুখ থেকে নতুন করে শোনো। ধৈর্য তুমি ধরোনি, এমন কিছু কার্যকলাপ তুমিও করেছো বেচুর সাথে থেকে, বা বেচুর বাড়িতে, বা বেচুর লোকজনও জানে, যেটা কিনা তারা যদি মুখ খোলে তোমার প্রবলেম হয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, 1 নম্বর কথা। ঠিক আছে, 2 নম্বর কথা, তুমি বেচুর সম্পর্কে কিচ্ছু বলতে পারবে না, কারণ তোমার বাড়িতে নোটিশ চলে যাবে। ঠিক আছে, সেই কারণে তুমি ধৈর্য ধরে রেখে বলছো যে তার সম্পর্কে ভালোটা বলবে কিন্তু খারাপটা বলবে না। তো আমি বলবো, এটা তোমার মানে কি বলবো, তোমার চ্যানেলটা কিন্তু সম্পর্ক দেখানোর জায়গা নয়। চ্যানেলটা তুমি যে কন্ট্রোভার্সি করতে বসেছো না, তাহলে তোমার চ্যানেলটা কন্ট্রোভার্সির জোনের মধ্যে পড়লোই না।
যেখানে তুমি কাউকে ভালোবাসছো বলে তার শুধুমাত্র গুণটাই বলবে, তার দোষটা বলবে না, তাহলে তুমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি ফেল করেছো, ঠিক আছে? তুমি ব্যর্থ। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ব্যর্থ, যে কিনা তুমি তার তোমার ভাইয়ের ভালোটা বলছো কিন্তু খারাপটা বলবে না বলছো, কিছুতেই বলবে না। তুমি এইটাও বলছো যে আমি ওর খারাপটা বলবো না, বাদ বাকি আমি না বললে তাতে কি আছে, আশপাশে তো কত ক্রিয়েটার আছে তার নামে খারাপ বলছে। দাঁড়াও একটা মিনিট, আমি ফ্যানটা বন্ধ করে আসি, নতবা না আমার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাচ্ছে। আমার কি মনে হচ্ছে বলো তো, যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না, ঠিক আছে? আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওটা তোমার ব্যাপার। তুমি কার সম্পর্কে ভালো বলবে, কার সম্পর্কে খারাপ বলবে, কার সম্পর্কে ধৈর্য ধরে রাখবে, তোমার চ্যানেলে ভিডিওই দেবে না, ওটা সম্পূর্ণ তোমার ব্যাপার, ঠিক আছে? সেখানটা নিয়ে আমি উল্টে আরও বলেছিলাম ভিডিও দাও কিমা দিদি, ভিডিও দাও, এটা বলেছিলাম, তাই না? কিন্তু আমার সম্পর্কে লোকে ভালোটা খুব কম মনের মধ্যে ধারণ করতে পারে। আমার সম্পর্কে মানুষের ভালো ভাবনা নিজের মনের মধ্যে খুব কম ধারণ করতে পারে। যাই হোক, সেটা তাদের গুণই হবে, আর আমার এটা দোষই হবে যে আমি মানুষের ভালো চেয়ে বলি যে ভিডিও করো, ভিডিও করা থামিও না। আমি এমন কোনো কিছু করে রাখিনি কিমা দিদি, বা এমন কোনো বাধ্যবাধকতা নেই আমার যে আমি কাউকে সাপোর্ট করছি তার মানে এই যে তার খারাপটা নিয়ে তাকে কটাক্ষ করতে ছেড়ে দেব। কটাক্ষ করা মিন্স এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা ধারা বজায় রাখা, ধারাবাহিকতা বজায় রাখা। চ্যানেলের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। কিছু কিছু দর্শক রাগ করে যখন মিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, তখন কিছু দর্শক রাগ করে। আমি কিন্তু সেই রাগের ধার ধারি না, উপরন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কেন আমি মিনাকে নিয়ে এই টাইপের ভিডিও করলাম। কারণ তাদের মতন করে যদি আমি চলতে যাই তাহলে কিন্তু আমার আর কন্ট্রোভার্সি করা হবে না, তাহলে পক্ষপাতিত্ব করা হয়ে যাবে, ঠিক আছে? যারা ভিউয়ার্স তাদেরকেও আমি বলি না যে তোমরা ওকে সাপোর্ট করা ছেড়ে দিয়ে আমার কথা শোনো। আমি আমার পয়েন্ট অফ ভিউ রাখি, তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? এইবার আসি ভেতরের খবর কেন দিচ্ছি। হ্যাঁ, ভেতরের খবর দিচ্ছি, কেন দিচ্ছি তার আগে বলো তো কিমা দিদি, এই যে জিমন্যাস্টিকওয়ালা, এটা কি কোনো ভিডিওতে তোমরা দেখেছিলে? কোনো ভিডিওতে কি দেখেছিলে? দেখোনি তো। এটা অবশ্যই ভেতরের খবর দিয়েছো। কেন দিয়েছো? কারণ টেপি মানে মিনা, সে হচ্ছে তোমার ফেভারিট কন্টেন্ট, তার সম্পর্কে ভেতরের খবর দেওয়া যায়। বাট বেচু যে কিনা তোমার ভাই, তার সম্পর্কে তোমার মুখ থেকে ভেতরের খবর বের হবে না। তো এটা হচ্ছে তুমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও, তার পরিচয়। সেটা তুমি নিজের মুখে বলে দিলে, যে তুমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও। তুমি মিনার ক্ষেত্রে ভেতরের খবর নিয়ে এসে দিতে পারছো, তুমি বেচুর ক্ষেত্রে মুখ বন্ধ করে রয়েছো। তোমার ব্যাপার, সেখানে আমার কোনো আপত্তি নেই, হস্তক্ষেপও করব না। যেহেতু তুমি বললে যে আমার কন্টেন্টের অভাবের জন্য আমি এই কাজ করছি, এই ভিডিওগুলো করছি, তার জন্যই এই তোমাকে নিয়ে বলতে বসা। এছাড়া বলতাম না, মজার ছলে বলতাম, এটা সিরিয়াস বিষয় বলছি। আচ্ছা, ভেতরের খবর দিচ্ছি। ভেতরের খবর কেন দিচ্ছি জানো তো কিমা দিদি? এই তুমি বলছো মিনা মধুচক্র চালাচ্ছে তার ফ্ল্যাটে, এই তোমরাই বলছো, কিছু কিছু মানুষ বলছে যে মিনার জিমন্যাস্টিকওয়ালার সঙ্গে সম্পর্ক রয়েছে। তোমরা নিজেরা যারা যারা আর কি ফোকলার বাণী শুনেছো, তারা বলছো ফোকলা ভীষণ পরিমাণে ইনোসেন্ট, মিনা ফোকলাকেও ঠকিয়েছে, মিনা বেচুকেও ঠকিয়েছে, মিনা ফোকলাকেও ঠকিয়েছে। তাহলে এই যে এত সমস্ত কথা কনফিডেন্সের সাথে একজনের কথা শুনে বলে যাচ্ছ দিনের পর দিন, তাই না? এই যে মিনা কারোর সাথে নতুন করে সম্পর্কে জড়িয়েছে, তার সঙ্গে চ্যাট করছে, ফোকলাকে ল্যাং মেরেছে, এই কথাগুলোর মানে বিচার তোমরা মিনার সঙ্গে কথা বলে করেছো কি? বা মিনার মতামত শুনতে চেয়েছো কি? চাওনি। ফোকলার কথা শুনে একাধারে ভিডিও করে যাচ্ছ, তাই তো? তাহলে তোমরা ভিতরের খবর নিয়ে, কারণ ফোকলা তো আর ভিডিওর মধ্যে এসে বলেনি, সোশ্যাল করেনি বিষয়টা, তোমাদেরকে ভেতরে ভেতরে বলেছে। তাহলে তোমরা ভেতরের বিষয় নিয়ে যখন মিনাকে এইভাবে বলছো, তাহলে আমারও কি করা উচিত? আমারও যেটা আমি সত্যিটা জানি সেটা নিয়ে মিনার আদৌ কি করেছে না করেছে, ফোকলার সঙ্গে কিছু হয়েছে কি না হয়েছে, সেটা বলাটাও অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এখন মনে করছি। এ তো যদি মনে করো যে আমার কন্টেন্ট নেই, তাহলে তুমি ভুল। কারণ আমি যখন ওই নট আউটকে নিয়ে ভিডিও করেছি, তখনও মানুষ আগ্রহ দিয়ে দেখেছে। দেখে এসো ভিডিওর ভিউজগুলো, যাও দেখে এসো, সেটাও দেখেছে। তারপরে যখন ওই হাসি খুশি মামনকে নিয়ে যখন ভিডিও করেছি, সেখানেও মানুষ ভালো ভিউজ দিয়েছে। একটা ভিডিওতে তো 22,000 ভিউজ হয়েছে মনে হয় আমার,
না 11 না 12,000, যাই হোক, যেই সময় ভিউজের আকাল চলছিল সেই সময় কিন্তু ভালো ভিউজ হয়েছিল, ঠিক আছে। তারপরে প্রবাসের ঘরকন্যা কে নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম তখনও পাবলিক কিন্তু ভালো রিয়াকশন দিয়েছিল আমার ভিডিওতে, ঠিক আছে। তার জন্য সুতপার কন্টেন্টের অভাব হবে না। কেন বলো তো, সুতপা পরিশ্রম করতে পারে ভিডিওর ক্ষেত্রে, আর কতটা পরিশ্রমী সেটা তুমি ভালো মতন জানো, কারণ তুমি নিজের মুখে বলেছো যে দিনে 3টে ভিডিও দেওয়া, 2টো কন্ট্রোভার্সি ভিডিও, একটা ব্লগ ভিডিও মুখের কথা নয়। হ্যাঁ, সত্যি মুখের কথা নয়। পরিশ্রম যারা করে, সাথে আমাকে ঘরের কাজও করতে হয়, রান্নাবান্নাও করতে হয়, যেটা কিনা তোমাকে করতে হয় না। তাহলে যে পরিশ্রম করতে পারে তার কিন্তু কন্টেন্টের অভাব হয় না যে সে ভেতরের খবর নিয়ে দেবে। ভেতরের খবর দেওয়ার কারণ হচ্ছে একটাই, একতরফা ফোকলার কথা শুনে তোমরা অনেক মানে ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছ। তো এবার আমি যেগুলো জানি সেগুলো নিয়ে আমি বলতে বসবো না যে যদিও বা মিনা কিছু করে থাকে তার পিছনের কারণগুলো কি। আমার মনে হয় আমি এইবারে একদম ঠিক। ভেতরের খবর যদিও বা দিয়ে থাকি, তার পেছনের যে কারণ আমার মনের মধ্যে রয়েছে, যেটা কিনা আজকে আমি বললাম, তুমি কথাটাকে তুললে বলেই আমি কিন্তু বলতে পারলাম। তার জন্য অনেক ধন্যবাদ কিমা দিদিকে, যে আমি কেন এই কাজগুলো করছি। অবশ্যই মানুষের জানা উচিত যে মেয়েটা কোন পরিস্থিতিতে গিয়ে আজকে এই রকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, নিজের ফিউচারটা পুরো ড্যামেজ করে দিচ্ছে, কিসের জন্য দাঁড়িয়েছে। ঠিক আছে, আশা করছি কিমা দিদির মনের সমস্ত মানে প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আংটিটা কেমন লাগছে গো? আচ্ছা চলো, আজকে শোনাবো তোমাদেরকে আরো একটা গল্প। তোমরা গল্প ছলেই নিতে পারো, আমি তো বলিনি যে তোমরা মেনে নাও যে এটাই সত্যি, কারণ আমি তো তোমাদের কাছে কোনো প্রুফ তুলে ধরছি না। তারপরেও দর্শকরা আমার কথাতে বা মানে এতটা বিশ্বাস করছে আমার কথাকে যে বলছে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি তোমার কথা। জানি না এত মানে কি বলবো, ভালোবাসার সাথে সাথে এত বিশ্বাস কবে অর্জন করে ফেলেছি মানুষের কাছ থেকে সেটা বুঝতে পারিনি, বাট ভালো লাগছে, দেখে ভালো লাগছে। আজকে তোমাদেরকে শোনাবো বগদাদার হস্তক্ষেপের কথা, বগদাদার ভূমিকার কথা। ঠিক আছে, এই মিনা আর ফোকলার সম্পর্ককে কতখানি ধুনো দিয়েছে এই বগদাদা, সেটা আজকে তোমাদেরকে বলবো। ফোকলার স্বভাব যদি ভালো হতো তাহলে ভেতরে কে আসছে না আসছে সেটা ম্যাটার করতো না। ফোকলার স্বভাব কোনো কালেই ভালো ছিল না, কোনো কালে ভালো ছিল না ফোকলার স্বভাব। ঠিক আছে, এটা একদম স্ট্যাম্প মেরে আমি বলতে পারি যে ফোকলা মানুষ হিসেবেই ভালো নয়, ছেলে হিসেবে তো বহুত দূরের কথা, মানুষ হিসেবেই ভালো নয়। ঠিক আছে, সত্যি 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 ফোকলা মানুষ হিসেবেই ভালো নয়। এই যে মিনা আর ফোকলার একটা দূরত্ব, সেটা কবে থেকে স্টার্ট হয়? অবভিয়াসলি যখন থেকে মিনা পুরো ডিক্লেয়ার করে দিল যে আমার না প্রেমিককে চাই, না হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স চাই, আমার শুধু ছেলেকে চাই। এই সময় থেকে যখন মিনা মানে কি বলবো দূরত্ব মেনটেন করা শুরু করে দিল, ভালো মতন শুরু করে দিল। কারণটা কি? কারণটা হলো বগদাদাই বুঝিয়েছিল যে যদি কোনো রকম ভাবে এটা জানাজানি হয়ে যায়, সে কারোর চোখে পড়ে যাক বা কোনো এই যে সিআইডি বাহিনীর মারফতে হোক, যদি কারোর কাছে পৌঁছে যায় যে এত বড় একটা কথা বলার পরেও মিনা ফোকলার সাথে ভালোভাবে যোগাযোগ রেখেছে, সেটা মিনার জন্য ক্ষতিকারক হবে, এরকম একটা কথা মিনাকে বোঝানো হয়েছিল। এরকম একটা কথা না, এই কথাটাই মিনাকে বোঝানো হয়েছিল। এবার মিনা খুব স্বাভাবিকভাবেই ছেলেকে কাছে পাওয়ার জন্য এই যে একটা দূরত্ব মেনটেন করা শুরু করে দিয়েছিল। সেটা একদিন যায়, দুদিন যায়, 15 দিন যায়, 1 মাস যায়, ধীরে ধীরে এই যে গ্যাপটা ওই মিনা আর ফোকলা সম্পর্কের মধ্যে গভীর প্রভাব ফেলতে শুরু করে, যেটা কিনা খুব স্বাভাবিক ছিল। খুব স্বাভাবিক ছিল। তারপরে না এই যে ফোকলাকে ছেড়ে থাকাটা মিনার অভ্যাসে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, ফোকলাকে ছেড়ে থাকাটা মিনার অভ্যাসে দাঁড়িয়ে গেল। মানুষ অভ্যাসের দাস, এটা তোমরা সবাই জানো, মানুষ অভ্যাসের দাস। তো এইবার এই অভ্যাসে দাঁড়িয়ে যেতেই এইবার ফোকলা বুঝতে পারলো যে এ তো আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, এ তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে। তখনই কি করলো? তখনই ফোকলা বকের বিরুদ্ধে চলে গেল। আর বকের বিরুদ্ধে যেই চলে গেল, বক এবার ফোকলাকে থ্রেট দেওয়া শুরু করলো। হ্যাঁ, তোকে এই করে দেবো, তোকে জেলে ভরে দেবো, তোকে সেই করে দেবো, এই সমস্ত বলে বলে থ্রেট দেওয়া শুরু করলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যখন থ্রেট দিল তখন ফোকলা ভয় পেয়ে গেল, ভাবলো যে বগদাদার বিশাল মানে ক্ষমতা আছে, যদি আমাকে কিছু করে দেয়। তো সেই কারণে যাই হোক এইভাবে দূরত্ব বাড়তে 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 তারপরে কখনো আবার মিল হয়, কখনো আবার দূরত্ব বাড়ে, এরকম চলছিল। ঠিক আছে, এরকম চলছিল। তার মধ্যে ছেলেকে কাছে পাওয়ার জন্য তো প্রচুর পরিমাণে তাম ঝাম, এই করো সেই করো, হেনায় যাও তেনায় যাও। এই যে যখন এই যে হেনায় যাও তেনায় যাও চারিদিকে চিঠি চাপাটি করছিল না, তখনই কিন্তু আমি বলেছিলাম যে সবার প্রথম বাচ্চা নেওয়ার জন্য যদি কোনো প্রথম স্টেপ হয়ে থাকে সেটা হচ্ছে এসডিও অফিস। আমার কথাকে চুল বলেও
গণ্য করেনি। এই মিনা আমার কথাকে চুল বলেও গণ্য করেনি। তারপরে যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসে বললাম, তখন মিনার আরও কিছু পক্ষে যারা ভিডিও করতো, আমি সেই সময় মানুষের মুখে শুনেছিলাম যে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমি নাম নিচ্ছি না, তারা মিনার হয়ে ভিডিও করেছিল আমার বিপক্ষে গিয়ে, যে আমি কি মিনার বাবা মা, মিনার চিন্তা করার জন্য মিনার বাবা মা আছে, মিনাকে নিয়ে ভাবার জন্য, মিনার চিন্তা করার জন্য মিনার বাবা মা আছে, আমি কে? তারপরে আমাকে মুহুরি ট্যাগ দেওয়া হয়েছে যে আমি নাকি ক্লায়েন্ট ধরি। ঠিক আছে, তো এই টাইপের অনেক রকমের বাজে কথা, এগুলোকে বাজে কথা, অপমানজনক কথা আমার উদ্দেশ্যে কিন্তু বলেছিল, এবং সেগুলো কিন্তু যারা বলেছিল তারা কিন্তু মিনার পক্ষে ভিডিও করতো। আশা করছি তোমরা আইডিয়া করতে পারবে কে বা কারা। তো তারপরে খুব স্বাভাবিকভাবেই এটা আমার জন্য, যেহেতু শুধু আমার জন্য না, আমার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের জন্য মানে অপমানজনক ছিল, তার জন্য আমি চুপ করে গেলাম। পরবর্তীতে কি দেখা গেল, সেই এসডিওর অফিসেই গেল, কিন্তু বিষয়টা তখন হাতের বাইরে চলে গেছে, বিষয়টা তখন হাতের বাইরে চলে গেছে। এই যে কি যেন বলে, এই যে বেচু যে একটা কেস করেছিল না মিনার বিরুদ্ধে, যে বেচুর সঙ্গে মিনার সেকেন্ড বিয়ে হয়েছে, বেচুর সাথে বিয়ে হওয়ার আগে মিনার আরও একবার বিয়ে হয়ে গিয়েছিল, সেই কেসটা যখন করেছিল, সেই কেসটা যদি অব্যাহত থাকতো তাহলে বেচু মহা ফাঁসা ফাঁসতো, এটা সত্যি কথা, বিশাল ফাঁসা ফাঁসতো বেচু। যাই হোক, সেটা পরবর্তীতে উইথড্র করে নেয়, সময় থাকতে বুঝতে পেরে গেছে, উইথড্র করে নেয়। এরপরে এই যে মিনা একটা ফ্ল্যাট নিল, সেখানটায় মানে এত অতিষ্ঠ করে দেওয়া হলো, ও বেরিয়ে আসতে বাধ্য হলো। তারপরে সেকেন্ড ফ্ল্যাট নিল, সেকেন্ড ফ্ল্যাট নেওয়ার পরে সেখানে ফোকলার উপস্থিতি ছিল। এইবার এই বিষয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি বলছো, একবার বলছো ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই, আরেকবার বলছো ফ্ল্যাটে মিনার সাথে ফোকলা ছিল, 100 বার ছিল। আমি জানি না যারা তোমরা আমাকে এই কমেন্টগুলো করো, ভিডিওর মধ্যে টাইমিংয়ের মধ্যে, দিনের মধ্যে তোমরা ফারাক ধরতে পারো কিনা। কারণ আমি যখন বলেছিলাম যে মিনার সাথে, মিনার ফ্ল্যাটে ফোকলা ছিল, সেই দিনের ঘটনা আর মিনার সাথে ফোকলার ছাড়াছাড়ি হয়ে গেছে বা ফোকলা মিনার টাকা চুরি করে নিয়েছে, সেই দিনের ঘটনার মধ্যে, দিনের মধ্যে কতখানি গ্যাপ রয়েছে সেটা মনে হয় তোমাদের মাথার মধ্যে ঢোকেনি। যাই হোক, আমি বলে দিই, যখন আমি বলেছিলাম মিনার সাথে, মিনার ফ্ল্যাটে, সেকেন্ড ফ্ল্যাটে ফোকলা ছিল, তো ফোকলা ছিল সেখানে, ফোকলা সেখানে ছিল। মিনা ফোকলার সাথেই পোস্ট অফিসে যাতায়াত করতো। ঠিক আছে, মিনা ফোকলাকে নিয়েই ব্যবসার যে লাভ হয়েছিল সেটা দিয়ে বিরিয়ানি খাওয়াতে নিয়ে গিয়েছিল, সেখানে ফোকলা ছিল ছিল ছিল। আর যাকে মিনা প্রচন্ড পরিমাণে ভরসা করেছিল, বিশ্বাস করেছিল এবং তাকেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল, সে আর কেউ না, সে ফোকলাই ছিল, যে কিনা রাত 9টা 9:30 পর্যন্ত লাইভ চলছে আর মিনাকে ওই ব্রেসলেটের দাম বলে দিচ্ছে, সেটা আর কেউ না, সেটা ফোকলাই ছিল। তারপরেই ফোকলা কি করেছে, যে দেখেছে যে মিনা এত টাকা উপার্জন করছে অথচ কোনো টাকা রাখতে পারছে না, তখন কি করলো, বাদ বাকি টাকা, এটাও হাতছাড়া হয়ে যাবে, তখন ফোকলা কি করলো, বাকি যেইটুকু বেঁচেছিল সেইটুকুকেও হাতিয়ে নিল। এরপরে হচ্ছে বকদাদার আরো বিশাল ভূমিকা। সেই সময় তো ওদের মধ্যে বিশাল ঝামেলা চলছিল, হ্যাঁ, ফোকলার সঙ্গে মিনার সঙ্গে প্রচুর পরিমাণে ঝামেলা চলছিল টাকা নিয়ে নেওয়া নিয়ে। তো তারপরে কি হলো, এই যে ভ্যালেন্টাইন ডের আগে আগে এই ঘটনা, ভ্যালেন্টাইন ডের আগে আগে এই ঘটনা ঘটেছে। ঠিক আছে, তারপরে কি করলো, তারপরে ফোকলা বেরিয়ে গেল। ওই যে তোমরা দেখেছিলে না যে প্যাকেটের মধ্যে ভ্যালেন্টাইন ডের ওই সমস্ত কিছু, রোজ, ক্যাডবেরি, টেডি, হ্যানা ত্যানা এই সমস্ত দিয়ে গেছিল, ওটা আর কেউ দিয়ে যায়নি, ওটা ফোকলাই দিয়ে গিয়েছিল। ঠিক আছে, ওর গেটে ঝুলিয়ে রেখে দিয়ে গেছিল। এইবার ফোকলা গেছিল একটা কাজে, কোথায় গিয়েছিল, উড়িষ্যা গিয়েছিল কাজে। এই কাজটা হঠাৎ করে ফোকলার কেন দরকার পড়লো? আর এই যে কিমা দিদি বলছে বা আরশ বলছে যে ফোকলার অবস্থা খুব খারাপ, কিমা দিদি তো বলছে যে ফোকলা মনের দুঃখে ড্রিঙ্ক করছে, তাহলে ফোকলা নিশ্চয়ই কাজে যায়নি। তাহলে এবার কাজে যায়নি বলাটা ভুল, কারণ ফোকলা একটা নাম্বার থেকে যে আমাকে লাস্ট ফোন করেছিল সেটা কিন্তু ওই কাস্টমার কেয়ারের নাম্বার, কাস্টমার কেয়ার লেখা উঠে গিয়েছিল। তাহলে কি বলা যেতে পারে যে ফোকলা আবার কাজে গিয়েছিল, এখন কোথায় আছে সেটা আমার জানা নেই। কিন্তু কিমা দিদি যেভাবে বলছিল কথা, তাতে করে আমার মনে হচ্ছিল যে ফোকলা কাজে যায়নি, বাড়িতে বসে বসে ড্রিঙ্ক করছে। ড্রিঙ্ক বলতে গিয়ে ড্রিঙ্কটা ভুলেই যাচ্ছি গো। আচ্ছা, সত্যি এইবার বকদাদা কিভাবে এদের সম্পর্কে, মানে ভাঙা সম্পর্কে আরো একটা কোপ মেরেছে, সেটা হলো এই ফোকলা কখন কাকে নিজের বন্ধু মনে করে, কখন কাকে নিজের শত্রু মনে করে, ফোকলা নিজেও জানে না। ঠিক আছে, কখনো ভাবে বকদাদা মিনার সঙ্গে ফোকলা ছাড়াছাড়ি করাচ্ছে, কখনো ভাবে বকদাদার সাথেই মিনার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আবার কখনো বকদাদাকেই নিজের কষ্টের কথা বলতে যায়।
তাই এবার মিনা বগদাদাকে ফোকলা তার কষ্টের কথা বলেছে যে মিনার সঙ্গে এরকম চলছে কথা কাটাকাটি বা মনোমালিন্য। আসল কথা তো বলছে না যে ও চুরি করেছে তার জন্য মিনা রেগে গেছে। আসল কথা তো বলতে পারছে না। চোরটা ওরা চোর, ওরা কবিতা চোর, ওরা মানুষের বউ চোর, এখন টাকা চোর, একেবারে খাঁটি চোর। ঠিক আছে, তো এইবার বগদাদা ফোকলাকে বলেছে যে তুই কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যা, যেরকম কাজের সূত্রে অন্য কোথাও চলে যা, ওর ধারে কাছে থাকবি না, মানে মিনার ধারে কাছে থাকবি না। কেন থাকবি না? কারণ তুই যখন থাকবি না তখন তোর অভাবেই মিনা তোর কমতিটা বুঝতে পারবে। মানে টিপিক্যাল থার্ড ক্লাস বুদ্ধি দেওয়া যাকে বলে, সেটা বগদাদা দিয়েছে কাকে? ফোকলাকে। এটা ফোকলারই কথা, এটা ফোকলারই কথা। এবার ফোকলা কাকে কতটুকু বলেছে, কাকে সত্যি কথা বলেছে, কাকে মিথ্যে কথা বলেছে, সেটা তো একমাত্র ফোকলাই জানে। কারণ ফোকলা নিজের কার্যসিদ্ধি করার জন্য, ফোকলা নিজের মনের ইচ্ছা মেটানোর জন্য নিজের মতন করে গল্প বানিয়ে বানিয়ে বলে। বিশ্বাস করতে পারবে না ফোকলা কি টাইপের ভয়ানক নোংরা, বিশ্বাস করতে পারবে না। ও কাউকে, বললাম না, ও নিজের মতন করে চালনা করার জন্য তার কাছে, মানে তার পায়ের তলায় নিজের মাথা ঢুকিয়ে দেবে, যে নে আমার মাথা ঢুকিয়ে দিলাম, তোর পাটা মাটিতে রাখিস না, আমার মাথার উপরে রাখ, এইরকম ভাবে তার পায়ের তলায় মাথা ঢুকিয়ে দেবে। আবার যখন কাউকে পছন্দ হবে না বা কাউকে যদি শত্রু মনে করা শুরু করে, তখন তার বিরুদ্ধে বিপক্ষ পার্টিকে গিয়ে জানাবে, মানে তাকে হাজতবাসও করিয়ে দেবে। এইরকম টাইপের ফোকলা হচ্ছে মানুষ। তাই এবার বগদাদা বলেছে যে তুই চলে যা, দূরে কোথাও চলে যা, একদিন দুদিন থাকবি না চোখের সামনে, তখন মিনা তোর কমতিটা বুঝতে পারবে। তো এইবার ফোকলা কি করেছে, ওই 14-15 দিনের জন্য ফোকলা চলে গেছে, কর্মসূত্রে বাইরে চলে গেছে। ঠিক আছে, কি কাজ করেছে জানি না, ওই 15-20 দিন পরে আবার ফিরে এসেছে। কোন কাজে এরকম হয় জানি না ভাই, তো ও করেছে। আর অবশ্যই ঢুকেছিল, কারণ ওই যে ফুল মানে দাড়ি গোপ কামিয়ে যে ভয়ঙ্কর চেহারাটা সামনে বেরিয়ে এসেছে, সেটা তো আর ও এমনি এমনি বের করেনি না, সে কর্মসূত্রেই বের করেছে। তো এই হচ্ছে ফোকলা আর মিনার মধ্যে ভাঙন ধরার মানে পুরোপুরি একেবারে রিজন। এক হচ্ছে ফোকলার স্বভাব, 2 হচ্ছে ফোকলার লোভ, 3 হচ্ছে এই বগদাদার বুদ্ধি। বগদাদা তো প্রথম থেকেই ভাঙার চেষ্টা করছিল, ফোকলার থেকে মিনাকে দূরে সরানোর জন্য একদম ডে 1 থেকে চেষ্টা করছিল। কারণ বগদাদা বুঝতে পারছিল যে মিনাকে হ্যান্ডেল করছিল বা মিনার সবকিছু দেখছিল হচ্ছে ফোকলা। এবার সেটাকে পুরোটা বাজেয়াপ্ত করার জন্য কি করতে হতো, ফোকলাকে দূরে সরাতে হতো, যেটা কিনা বগদাদা করে দিয়েছে। ম্যাডাম সেদিন লাইভে বলছিল না, প্রথম যে লাইভটা করলো এই সংক্রান্ত, যে বক তুমি করেছো, তুমি মিনা আর ফোকলার মধ্যে ভাঙনটা ধরিয়েছো, হ্যাঁ, এর জন্য তোমাকে থ্যাংক ইউ, তুমি এই একটা কাজই করেছো। বুঝতে পেরেছো? যারা যারা বোঝার তারা সবাই বুঝতে পেরে গেছে, যারা যারা জানা তারা সবাই জানে যে এদের মধ্যে ভাঙন ধরানোর রিজনটা বগদাদা ছিল, হাওয়াটা দিয়েছিল। আর তার সাথে সাথে ফোকলার স্বভাব, সেটা তো একেবারে বেশ মিনার সামনে চলে এসেছে। এর জন্য এদের সম্পর্কের ভাঙনটা আর কেউ আটকে রাখতে পারেনি। ঠিক আছে, তো কিমা দিদি, এই যে তুমি বলো না যে ফোকলাকে মিনা ল্যাং মেরেছে, ফোকলাকে মিনা ল্যাং মেরেছে, এই কথাটা সম্পূর্ণ ভুল বলো তুমি। ফোকলা তোমাকে কি বলেছে সেটা একমাত্র ফোকলা জানে, তোমরা জানো। মানে তোমাকে বলেনি, যেই কলটা তোমরা রেকর্ড করেছো সেখানটায় কি বলেছে না বলেছে সেটা তোমরাই জানো। কিন্তু যা বলেছে তার সব সত্যি, এটা ভাবার ভুল করো না, এটা ভাবার ভুল করো না। ফোকলা যে কতটা নোংরা তার আইডিয়া তোমাদের কারণ নেই, ফোকলা কতটা নোংরা। ঠিক আছে, তাই ওই ইনোসেন্ট ভাবো, হাত ছাড়বে না ভাবো। আমি তো জানি তোমরা ইনোসেন্টও ভাবছো না, তোমরা ওকে ভিকটিমও ভাবছো না, তোমরা ওকে শুধু ব্যবহার করছো, মানে ফোকলাকে ব্যবহার করছো বেচুকে বাঁচানোর জন্য, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু তার পাশাপাশি ফোকলাকে ইউজ করে বেচুকে বাঁচাবে, সেটা ভালো কথা, তোমরা তোমাদের কাজ করছো। কিন্তু তার জন্য মিনা খারাপ, মিনা ফোকলাকেও ল্যাং মেরেছে, এটা মেনে নিতে পারছি না। ওর জন্যই এই বিষয়গুলো সামনে আনছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।